তবে লি ঝেংয়ের বিয়ের ব্যাপারটা শুনে শিহাও বলে রাজা কি রাজা ছিল নাকি ঘটক ছিল, সে তার ছেলের জন্য এত এত বিয়ের প্রস্তাব কেন রেখে গিয়েছে। তবে সে মোটেও জেলাস ফিল করছিল না, বরং লি ঝেংয়ের নতুন বউকে ওয়েলকাম জানানোর চিন্তা করছিল। এরপরই দেখা যায় নিং নামে সেই মেয়েটি চলে এসেছে। তাকে ওয়েলকাম করার জন্য সবাই প্যালেসের সামনে দাঁড়িয়েছিল। নিং দৌড়ে এসে লি ঝেংয়ের হাত ধরে ন্যাকামি করতে শুরু করে। আর এই বিষয়টি দেখে শিহাওয়ের মুখ কালো হয়ে যায়। এতক্ষণ যতই ফটর ফটর করুক না কেন, তার এবার খারাপ লাগতে শুরু করে। আর এই বিষয়টা বোঝার পর লি ঝেং ইচ্ছা করে নিং এর সাথে বেশি করে কথা বলে। এরপরে নিং লি ঝেং এর কাছে আবদার করে প্যালেসটা ঘুরে দেখার। তবে তখনই শিহাও বলে লি ঝেং এর অনেক কাজ আছে, কিছু মনে না করলে সেই এই প্যালেস ঘুরে দেখানোর দায়িত্ব নিতে পারে। লি ঝেং তখন নিংকে শিহাওয়ের সাথে পাঠিয়ে দেয় প্যালেসটি ঘুরে দেখার জন্য। তারা যখন সেখান থেকে চলে যায়, লি ঝেং তখন কংকে বলে সবকিছু ঠিক আছে না। কং বলে একদম পারফেক্ট। কং এ লি ঝেংকে বুদ্ধি দিয়েছিল নিং এর মাধ্যমে শিহাওকে জ্বালানোর, যাতে করে শিহাও বুঝতে পারে সে লি ঝেংকে ভালোবাসে। তবে নিং ছোটবেলায় এই প্যালেসে অনেক থেকেছে। এরপরে দেখা যায় তারা যখন রান্নাঘরের কাজ দিয়ে যাচ্ছিল, শিহাও বলে লি ঝেং এর রান্না বান্না অনেক পছন্দ। নিং তখন বলে কি সব বলছো, লি ঝেং এর রান্না বান্না একদমই পছন্দ না। তখনই শিহাওয়ের মনে পড়ে যায় লি ঝেং তার জন্য কেক বানিয়েছিল। শিহাওয়ের খারাপ লাগে এটা ভেবে যে লি ঝেং রান্না বান্না পছন্দ করে না, তারপরেও তার জন্য রান্না করেছে। এরপর একটি লেকের পাশ দিয়ে যাওয়ার সময় নিং বলে যে লি ঝেং পানিতে অনেক ভয় পায়, কেননা ছোটবেলায় একবার সে এই পুকুরেই ডুবে যাচ্ছিল। শিহা তখন বলে সে পানিতে ভয় পেলে আবার মাছ ধরা পছন্দ করে কিভাবে। নিং তখন বলে লি ঝেং মোটেও মাছ ধরা পছন্দ করে না, বা সে মাছ ধরেও না, কিন্তু সে যখন বড়শি নিয়ে বসে থাকে সেই সময়টা সে তার মাকে মিস করে। তার মা তাকে বলেছিল তার মা মারা যাওয়ার পর মাছ হয়ে যাবে। এটা শোনার পর শিহাও সেই দিনের ঘটনা মনে করে, যেদিন লি ঝেং বড়শি দিয়ে মাছ ধরছিল এবং শিহাও এসে ঝামেলা করতে গিয়ে পড়ে যায়। এরপরে মেইন হলে এসে নিং দেখায় সেখানে লি ঝেং আর সে ছোটবেলাতে একটি ছবির মতো এঁকে রেখেছিল। নিং দেখাচ্ছিল যে একটা সে এবং একটা লি ঝেং। এরই মধ্যে সেখানে লি ঝেং চলে আসে, আর নিং ছোটাছুটি করতে গিয়ে হুট করে পড়ে যাচ্ছিল। আর লি ঝেং তাকে ধরেও ফেলে, যেটা দেখে শিহাওয়ের মুখ তো একদম এতটুকু হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় শিহাও লানরুকে বলছিল তার খুব লজ্জা লাগছে যে সে লি ঝেং এর ওয়াইফ, কেননা নিং লি ঝেং এর ছোট ছোট বিষয়গুলো কত সুন্দর করে মনে রেখেছে, লি ঝেং এর কি পছন্দ তার কি অভ্যাস সবকিছু। তবে সে নিজে ইমপ্রেস হয়েও লি ঝেং এর এত খুঁটিনাটি বিষয় জানে না বা মনেও রাখেনি। শিহাও তখন লানরুকে আরো একটি বিষয় বলে যে লি ঝেং যখন নিংকে ধরেছিল তখন সে হাত উল্টো রেখে ধরেছিল। শিহাও বুঝতে পেরেছিল লি ঝেং ইচ্ছা করে নিং এর সাথে এমন অভিনয় করে তাকে জেলাস ফিল করানোর চেষ্টা করছে। পরবর্তী সিনে দেখা যায় নিং ভেসেল কিংকে বলছে সে আর এই অভিনয় করতে পারবে না। ভেসেল কিংই আসলে নিংকে ঠিক করে দিয়েছিল যাতে সে প্যালেসে গিয়ে শিহাও এবং লি ঝেং এর মধ্যে ঝামেলা সৃষ্টি করে। নিং কিন্তু খারাপ মেয়ে না। ভেসেল কিং নিংকে বুঝিয়েছে যে শিহাও লি ঝেং এর ক্ষতি করবে, আর এই রাজ্যের ভালোর জন্য নিংকে ভেসেল কিং এর সাহায্য করা উচিত। এর পরিবর্তে ভেসেল কিং নিং এর ভালোবাসার মানুষকে খুঁজে দিবে। এরপরেই দেখা যায় নিং হাঁটতে গিয়ে ইচ্ছা করে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভান করে, আর লি ঝেংও অভিনয় চালিয়ে যাওয়ার জন্য নিংকে কোলে করে নিজের রুমের দিকে নিয়ে আসে। তবে শিহাও এসব দেখে হাসছিল, সে তো বুঝতে পেরেছিল যে লি ঝেং তার সাথে মজা করছে। যা হোক, এরপরে দেখা যায় নিং লি ঝেংকে বলছিল যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তার এবার চলে যাওয়া উচিত। আর সে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল তখনই ঘরে শিহাও প্রবেশ করে। শিহাও কাঁথা বালিশ নিয়ে এসেছিল নিং আর লি ঝেংকে একসাথে থাকতে দেওয়ার জন্য। নিং তখন বলে যে না না, সে তো লি ঝেংকে ভাইয়ের চোখে দেখেছে। এবার শিহাও নিং এর কাছে গিয়ে বলে আমি তোমাকে অনেক পছন্দ করেছি, আমরা দুজন একসাথে লি ঝেং এর বউ হয়ে থাকবো, সমস্যা কি তাতে। নিং তখন বলে যে সে অন্য কাউকে ভালোবাসে। লি ঝেং তখন বলছিল নিং যেহেতু অন্য কাউকে ভালোবাসে সে তাদের দুজনকে আলাদা করতে চায় না। শিহাও জিজ্ঞাসা করে যে নিং কাকে ভালোবাসে।
নিং তখন সেই মাস্কের অনুষ্ঠানের কথা বলে। সে পড়ে যাচ্ছিল আর একটি ছেলে তাকে ধরে ফেলেছিল। প্রথম দেখাতেই সে ওই ছেলের প্রেমে পড়ে গিয়েছে, তবে মাস্ক পরা থাকায় চিনতে পারেনি। সে তখন লি ঝেংকে জিজ্ঞাসা করে যে আপনি তো ওই ছেলেটাকে নিয়ে এসেছিলেন, আপনি কি জানেন সে কে? এবার তো শিহাও বুঝতে পারে যে নিং সত্যি সত্যি লি ঝেংকে ভালোবাসে। এবার শিহাও একটু ভয় পেয়ে যায় এবং নিংকে বলে যে না না, তারা জানে না সেই ছেলে কে। নিং দ্রুত সেখান থেকে চলে যায়। লি ঝেং তখন শিহাওকে বলে যে তুমি নিংকে কেন বললে না সেদিন আমি ওকে ধরেছিলাম? তুমি কি ভয় পাচ্ছিলে বা জেলাস ফিল করছিলে তোমার স্বামীকে অন্য কেউ নিয়ে যাবে? শিহাও তখন বলে যে হ্যাঁ, জেলাস ফিল করছিলাম তো। এবার সে নিজের মনের কথা প্রকাশ করেছিল। শিহাও লি ঝেংকে বলে আমি সেদিন রাগের মাথায় বলেছি যে আমি আপনাকে পছন্দ করি না, আপনার সাথে থাকা প্রত্যেকটা মুহূর্ত আমি অনেক বেশি এনজয় করি। তবে তার কথা শেষ করার আগে লি ঝেং শিহাওকে নিজের কাছে টেনে নেয়। অবশেষে তাদের রাগের অবসান ঘটে। এদিকে ভেসেল কিং যখন জানতে পারে যে নিং প্যালেস থেকে চলে এসেছে, সে প্রচন্ড রেগে যায়। আর গার্ডও এসে খবর দেয় যে নিংকে সেদিন রাতে কে ধরেছিল সে মানুষটাকে সারা রাজ্য খুঁজেও পাওয়া যায়নি। তবে ভেসেল কিং তো আস্ত একটা হিটলার। সে সেদিনের কাহিনী মনে করে বুঝতে পেরে যায় যে লি ঝেংই আসলে নিংকে ধরেছিল। ইমপ্রেস আর ইম্পেরিয়র নিজেদের অবস্থান চেঞ্জ করে নিয়েছিল। সে তখন তার গার্ডকে বলে চারদিকে ছড়িয়ে দাও যে ইম্পেরিয়ারের হয়ে ইমপ্রেস তার মেমোরিয়ালগুলো রিভাইজ করে। যেহেতু রাষ্ট্রে মহিলাদের পলিটিক্সে হস্তক্ষেপ নিষেধ ছিল, তাই এই বিষয়টা সবাই ভালোভাবে নিবে না। অন্যদিকে লি ঝেং আর শিহাও নিজেদের মধ্যে ভালো সময় কাটাচ্ছিল। তবে তখনই আনজিন এসে খবর দেয় যে মন্ত্রিসভায় সবাই চিল্লাপাল্লা শুরু করেছে। সবাই জানতে পেরেছে যে ইমপ্রেস মেমোরিয়াল রিভাইজ করে। এরপরেই দেখা যায় সব মন্ত্রীরা বলছিল ইমপ্রেসকে প্যালেস থেকে বের করে দিতে, কেননা কোনো মহিলা পলিটিক্সে হস্তক্ষেপ করা মানে তার ইন্টেনশন ভালো না। মন্ত্রিসভার লোকেরা আরও বলছিল যে আপনি ইমপ্রেসকে বিয়ে করার পর অন্য কোনো স্ত্রীও গ্রহণ করেননি, মানে 2-3টা করে বিয়ে করেননি। ইমপ্রেস অনেক জেলাস এবং সে আপনাকে নিজের হাতের মুঠোয় রেখে দিয়েছে। জেনারেল লি যখন এটা প্রতিবাদ করতে যায়, তখন সবাই বলে যে যেহেতু জেনারেলের মেয়ে ইমপ্রেস, তাই জেনারেল লি তার মেয়ের পক্ষ নিচ্ছে। উল্টে জেনারেল লিকেও দোষ দেয় যে সে তার মেয়ের সাথে জড়িত আছে। ভেসেল কিং এগিয়ে এসে সেও বলে ইমপ্রেসকে প্যালেস থেকে বের করে দিতে। লি ঝেং নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। সে চিৎকার করে বলে যে সে আর কখনোই কোনো বিয়ে করবে না, শুধুমাত্র ইমপ্রেসের সাথেই সারা জীবন থাকবে। আর সে ইমপ্রেসকে পুরোপুরি বিশ্বাস করে। তার ফ্যামিলি ম্যাটারে কেউ যেন হস্তক্ষেপ না করে, এটা বলে সেখান থেকে চলে আসে। এরপরে কংয়ের থেকে জানতে পারে যে এই সব কিছুর পিছনে ভেসেল কিং আছে। লি ঝেং তখন ভেসেল কিং এর উপর প্রচন্ড রেগে যায়, তবে সে নিজেকে শান্ত রাখে। এরপরেই দেখা যায় লানরু কংকে বলছিল যদি তাকে কেউ রাজার মতো ভালোবাসতো, যেমন রাজা সবার সামনে চিৎকার করে বলেছে যে সে ইমপ্রেসকে বিশ্বাস করে এবং ইমপ্রেসের সাথে সারা জীবন থাকতে চায়। তবে লানরুর এমন আফসোস করা দেখে কং মুচকি মুচকি হাসছিল। পরবর্তী সিনে দেখা যায় লানরু আর শিহাও এসেছিল লি ঝেং এর খোঁজে। তবে আনজিন তাদেরকে ভিতরে যেতে দেয় না, বলে যে ইম্পেরিয়ার অনেক ব্যস্ত আছে। তখন শিহাওয়ের একটু সন্দেহ হয়। সে লানরুর দিকে ইশারা করলে লানরু বলে যে স্টাডি রুমের সব আলো নিভে যাক, আর সাথে সাথে স্টাডি রুমের সব আলো নিভে যায়। তবে ভেতর থেকে কোনো কথার আওয়াজ আসে না। তখন শিহাও বুঝতে পেরে যায় যে লি ঝেং ভিতরে নেই। তখন আনজিন বাধ্য হয়ে বলে দেয় যে লি ঝেং একটি বারে গিয়েছে, জুইহোয়া নামে একটি বারে। এরপরেই দেখা যায় লানরুকে নিয়ে শিহাও সে বাড়ির সামনে এসে হাজির হয়েছিল। আর সে চারদিকে দেখে একদম অবাক হয়ে যায়, মানে অনেক জাঁকজমকপূর্ণ একটি জায়গা। এরই মধ্যে সেখানে থাকা একজন মনে করে ওরা হয়তো রুম ডেট করার জন্য এসেছে। দ্রুত ওদেরকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়। দুইজনকে দুইটি ছেলের সাথে পাঠিয়ে দেওয়া হয় আলাদা আলাদা জায়গায়। ওই ছেলেটি শিহাওকে একদিকে নিয়ে যাচ্ছিল। তখনই কেউ একজন শিহাওকে টেনে রুমের মধ্যে নিয়ে আসে। দেখা যায় সেটা লি ঝেং। লি ঝেংই ওই রুমে ছিল এবং সে একটা কাজে এসেছিল। রুমের পাশের রুমে দুইজন সৈনিক বসে কথা বলছিল, যারা ছিল ভেসেল কিং এর সৈনিক। ভেসেল কিং এদেরকে গোপনে শহরে এনে রেখেছে।
তারা যখন ওই সৈনিকদের কথা লুকিয়ে শুনছিল, ওই সৈনিকরা কথায় কথায় বলে কিছুদিনের মধ্যে জেনারেল লিও আমাদের সাথেই আসবে। আর এই কথা শুনে শিহাও একটু নার্ভাস হয়ে যায় আর তার হাতে লেগে মোমবাতি পড়ে যায়। তখন পাশের রুমের সৈনিকরা বুঝতে পেরে যায় কেউ তাদের কথা লুকিয়ে শুনছে, আর তারা এ পাশে এসে শিহাও এবং লি ঝেং এর উপরে আক্রমণ করে। তবে অন্ধকার থাকায় তারা চিনতে পারে না। লি ঝেং কোনোভাবে শিহাওকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে, তবে তার হাতে আঘাত লাগে। এদিকে লান্ডু যখন সেখান থেকে ফিরে আসছিল, সে দেখে সামনে কং দাঁড়িয়ে আছে। সে অনেক ভয় পেয়ে যায় যে কে ভুল না বোঝে। কং তখন বলে যে আমি তোমাকে কি বুঝলাম তাতে তোমার কি যায় আসে। লান্ডু মুখ ফসকে বলে ফেলে অবশ্যই যায় আসে, কেননা আমি তোমাকে পছন্দ করি। এটা বলেই সে লজ্জায় অন্যদিকে ঘুরে যায়। কং তখন মুচকি হেসে বলে যে আমিও তোমাকে পছন্দ করি। অবশেষে আমাদের লানরু তার সারা জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছে, যার উপরে তার অভিশাপ কাজ করে না। লি ঝেং এবং শিহাও যখন প্যালেসে ফিরে আসে, শিহাও লি ঝেং এর হাতে ব্যান্ডেজ করে দেয় এবং জিজ্ঞাসা করে যে এগুলোর মানে কি। লি ঝেং তখন শিহাওকে সবকিছু খুলে বলে। সে রাজা হওয়ার পর জানতে পারে তার মন্ত্রিসভার মধ্যেই গন্ডগোল আছে। তবে মন্ত্রিসভায় তো কেউ কারো বিরুদ্ধে কথা বলবে না বা সত্য কথাটি বলবে না। এই কারণে সে 5 দিন পর পর একদিন মন্ত্রিসভা বসাতো এবং বাকি দিনগুলো রাজ্যে ঘুরে ঘুরে দেখতো এবং ইনফরমার সেট করে দিত কোথায় কি হচ্ছে এটা জানার জন্য। পরে সে জানতে পারে যে ভেসেল কিং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে কোনো প্রমাণ ছাড়া তো সে সরাসরি ভেসেল কিং এর উপর আঙুল তুলতে পারে না। সে বোকা আর অলস সেজে থাকে যাতে করে সবাই তাকে দুর্বল মনে করে এবং নিজেদের পরিকল্পনা নিশ্চিন্তে চালিয়ে যায়। তবে রাজ্যের চারদিকে ইনফরমার ছড়িয়ে দিয়ে সমস্ত খোঁজ খবরই রাখত লি ঝেং এবং এইসব ইনফরমারদের কমান্ডার ছিল কং। এগুলো শোনার পর শিহাও একদম অবাক হয়ে যায়। সে এতদিন পর্যন্ত লি ঝেংকে বোকা অলস একটা রাজা হিসেবেই জানতো। সে তখন লি ঝেংকে বলে যে আমার বাবা একসময় বলেছিল কারো সম্পর্কে না জেনে কথা বলা ঠিক না। এখন আমি বুঝতে পারছি যে একটা বোকা অলস প্রকৃতির রাজার মধ্যে ঠিক কতটা বুদ্ধিমান এবং বিচক্ষণ একজন রাজা লুকিয়ে আছে। তবে তখনই তার মনে পড়ে তার বাবার কথা। ওই সৈন্যরা বলছিল কিছুদিনের মধ্যে জেনারেল লিও তাদের দলে চলে যাবে। সে লি ঝেংকে জিজ্ঞাসা করে যে এই কথাটি ওই সৈন্যরা কেন বলল। লি ঝেং তখন শিহাওয়ের হাত ধরে বলে আমি জেনারেল লিকে বিশ্বাস করি, তুমি চিন্তা করো না, আমি এই বিষয়টি খোঁজ খবর নিব এবং অবশ্যই এটা প্রমাণ করব যে জেনারেল লি নির্দোষ। তবে ঘরে এসে লি ঝেং কংকে বলে জেনারেল লি এর বাড়ির আশেপাশে খোঁজ রাখতে, দরকার হলে জেনারেল লি এর বাড়ির ভেতরে গিয়ে ইনভেস্টিগেশন করতে। এদিকে ভেসেল কিং অনেক টেনশনে পড়ে গিয়েছিল যে তার সৈন্যদের কথা কে শুনলো, যেহেতু অন্ধকার থাকায় তারা চিনতে পারেনি। তবে এটা নিশ্চিত ছিল যে রাজার কানে খবর চলে গিয়েছে যে ভেসেল কিং বেইমানি করতে শুরু করেছে। তবে ওই সৈন্যরা বলে যে তারা তো ভেসেল কিং এর নাম নেয়নি, বরং জেনারেল লি এর নাম নিয়ে নিয়েছে। সাথে ভেসেল কিং এর একজন সৈনিক জানায় যে জেনারেল লি এর বাড়িতে তারা প্রমাণ রেখে এসেছে যে জেনারেল লি তাদের সাথে জড়িত। এরপরে দেখা যায় জেনারেল লি কে কং বেঁধে নিয়ে আসে, যেটা শিহাও উপর থেকে দেখতে পায়। তাই সে দ্রুত মন্ত্রিসভায় চলে আসে। এরপরেই দেখা যায় জেনারেল লিকে মন্ত্রিসভায় আনা হলে কং জানায় তার বাড়িতে প্রমাণ পাওয়া গিয়েছে যে সে রাজার বিরুদ্ধে চক্রান্ত করছিল। জেনারেল লি বারবার বলে যে সে এমন কিছু করেনি, তবে তার বাড়িতে যে প্রমাণ পাওয়া গিয়েছিল সেটা লি ঝেংকে দেখানো হয়। লি ঝেং বাধ্য হয় এটা বিশ্বাস করতে যে জেনারেল লিও জড়িত। এরই মধ্যে সেখানে অন্য একজন সৈন্য এসে খবর দেয় যে সীমান্তে যুদ্ধ লেগে গিয়েছে। সীমান্তবর্তী একটি রাষ্ট্র তাদের রাষ্ট্রের উপরে আক্রমণ করতে শুরু করেছে, মানে একদিক থেকে আক্রমণ করতে করতে আসছে। জেনারেলি এটা শুনে বলে যে তাকে অনুমতি দিতে সে ওইখানে যাবে যুদ্ধ করতে। যেহেতু রাজা তাকে বিশ্বাস করছে না, সে যুদ্ধ করতে করতে তার জীবনই দিয়ে দিতে চায়। এই সবই দরজার পাশে দাঁড়িয়ে শিহাও শুনছিল। তবে লি ঝেং জেনারেল লিকে বন্দি করে তার সমস্ত ক্ষমতা নিয়ে নিয়েছিল, তাই সে জেনারেল লিকে অনুমতি দিতে পারবে না যুদ্ধ করতে যেতে। এদিকে ভেসেল কিংও বলছিল যে জেনারেল লিকে যেতে দেওয়াটা ঠিক হবে না, বরং মানুষের মন রক্ষার্থে লি ঝেং এর নিজেই যাওয়া উচিত সেই যুদ্ধক্ষেত্রে।
লিজেং তখন সিদ্ধান্ত নেয় যে সে নিজেই যাবে যুদ্ধ করতে। এরপরে দেখা যায় ভেসেল কিং তার সমস্ত সৈন্যদের সাথে উদযাপন করছিল, যেখানে তার সৈন্যরা তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল। ভেসেল কিংই আসলে তার এক বন্ধু রাজ্যকে উস্কে দিয়ে এই রাজ্যের উপরে আক্রমণ করিয়েছে। এমনকি সেই ইচ্ছা করে রাজাকে পাঠিয়েছে যুদ্ধে, এবং সেখানে বলা আছে যে রাজাকে যে কোনোভাবে মেরে ফেলবে। এদিকে যুদ্ধে যাওয়ার আগে লি জিং শিহাওয়ের সাথে দেখা করার জন্য শিহাওয়ের প্যালেসের সামনে দাঁড়িয়েছিল। তবে শিহাও তার সাথে দেখা করতে আসে না, বরং লানরুকে দিয়ে একটি তাবিজ পাঠিয়ে দেয় এবং বলে দেয় যে সে দেখা করতে আসবে না, লি ঝেং যেন চলে যায়। লি ঝেং প্রচন্ড রকম কষ্ট পাচ্ছিল। কং পাশ থেকে বলে, আপনি ইমপ্রেসকে তাহলে সত্যিটা বলবেন না? লি ঝেং কংকে একটি চিঠি দিয়ে বলে, আমার যদি কিছু হয়ে যায় ইমপ্রেসকে এই চিঠিটা দিও। এটা বলে লি ঝেং নিজের মতো হাঁটতে শুরু করে। তবে তখনই পেছন থেকে শিহাও আসে এবং দেখতে থাকে যে লি ঝেং সেখান থেকে চলে যাচ্ছে। তবে লি ঝেং এর শিহাওয়ের মুখটা আর দেখা হয় না। এরপরে অনেকগুলো দিন কেটে যায়। শিহাও প্যালেসে যেখানে যাচ্ছিল সেখানেই সে লি ঝেংকে দেখতে পাচ্ছিল। তার প্রচন্ড মন খারাপ হচ্ছিল, যে কারণে সে লানরুকে বলে সে তার বাবার বাড়িতে চলে যেতে চায়। তবে লানরু বলে যে জেনারেল লি এর বাড়ি তো বাজেয়াপ্ত করা হয়েছে। শিহাও তখন বলে, তাই তো, যে আমার বাবাকে এত বড় শাস্তি দিল আমি তার কথাই মনে করে কষ্ট পাচ্ছি। কং তখন বলে যে আপনি এতটা স্বার্থপর হবেন না। এটা শুনে শিহাও রেগে গিয়ে বলে যে আমি স্বার্থপর হচ্ছি। কং আর সহ্য করতে পারছিল না যে শিহাও লি জেংকে এতটা ভুল বুঝছে। কং শিহাওকে বলে দেয় যে জেনারেল লি এর বয়স হয়েছে, আর লি জেং আগেই জানতে পেরেছিল যে ভেসেল কিং ইচ্ছা করে এই যুদ্ধটা বাঁধাচ্ছে। সেখানে যেই যাবে তার মৃত্যু হবে। শিহাওয়ের কথা চিন্তা করে লি ঝেং নিজে গিয়েছে যুদ্ধে এবং শিহাওয়ের বাবাকে সেফ জোনে রেখেছে। সে মোটেও জেনারেল লিকে ভুল বোঝেনি, জেনারেল লিকে প্রোটেক্ট করার জন্যই আটকে রেখেছে। এটা শুনে তো শিহাও একদম চমকে যায়। এরই মধ্যে আনজিন এসে খবর দেয় লি ঝেংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ খবর অনুযায়ী লি ঝেং আততায়ীদের হাতে ধরা পড়েছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা শুনে শিহাও সেখানে অসুস্থ হয়ে পড়ে। এরপরে দেখা যায় ডাক্তার শিহাওকে পরীক্ষা করে জানায় শিহাও মা হতে চলেছে। তবে শিহাও উঠে বসে আগে জিজ্ঞাসা করে লি ঝেং এর কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা। কং তখন বলে যে কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে খোঁজ চলছে। কং তখন লি ঝেং এর দেওয়া সেই চিঠিটা শিহাওকে দেয় এবং বলে রাজা বলে গিয়েছিল তার যদি কিছু হয়ে যায় এই চিঠিটা আপনাকে দিতে। এখন যেহেতু তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তাই এটা আপনাকে দিলাম। এটা বলে কং আর লানরু সেখান থেকে বের হয়ে যায়। শিহাও যখন চিঠিটা খুলে পড়তে শুরু করে, সেখানে লেখা ছিল লি ঝেং শিহাওকে ছোটবেলা থেকেই পছন্দ করে। লি ঝেং এর মা মারা যাওয়ার পরে সে খুব অবহেলায় প্যালেসে বেড়ে উঠতে থাকে। অন্যান্য প্রিন্সরা তাকে অনেক বেশি বুলি করত, যে কারণে সে ইচ্ছা করে বোকা আর অলস সেজে থাকতো বিপদ এড়ানোর জন্য। একদিন লি ঝেংকে তার ভাইরা বুলি করছিল। তখন শিহাও তার ভাইদের কাছ থেকে লি ঝেংকে বাঁচিয়ে আনে এবং তাকে একটি ঝিংলেং রাইসের পিঠা খেতে দেয়। তবে তখনই সেখানে জেনারেল লি আসে এবং শিহাওকে বকাবকি করতে শুরু করে ওই প্রিন্সের সাথে ঝামেলা করার জন্য, এবং সে বলছিল প্রিন্সের কাছে মাফ চাইতে। তবে ওই বাচ্চা শিহাও বলছিল যে সে শুধুমাত্র অন্যায়ের শাস্তি দিয়েছে। শিহাও বলে, আমার ইচ্ছা একদিন আমি তোমার মতো মন্ত্রিসভা পরিচালনা করব। তবে জেনারেল লি তাকে বকাবকি করে সেখান থেকে নিয়ে যায়। আর সেই থেকে লি ঝেং শিহাওকে পছন্দ করে। 1 বছর আগে যখন রাষ্ট্রে ঝামেলা হয়ে সবাই মারা যায়, তখন জেনারেল লি ঝেংকে বলছিল রাজ্যের ভার নিতে। তবে লি ঝেং রাজ্যের ভার নিতে রাজি ছিল না। তবে জেনারেল লি এর কাছ থেকে যখন জানতে পারে যে জেনারেল লিকে ফিউচার ইমপ্রেস হিসেবে রাজা সিলেক্ট করে রেখেছে, তখনই লি ঝেং রাজি হয় রাজ্যের দায়িত্ব নিতে, শুধুমাত্র শিহাওকে বিয়ে করার জন্য। তবে বিয়ে করে আসার পরে শিহাও তাকে বিয়ে করে যে খুশি না, এই বিষয়টিও লি ঝেং খুব ভালো করেই জানতো। বিয়ের রাতে যখন শিহাও তাকে ড্রিঙ্ক করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, তখন লি ঝেং মোটেও ঘুমিয়েছিল না। সে বুঝতে পারছিল যে শিহাও ইচ্ছা করেই এমনটা করেছে। এরপরে শিহাও যখন নিজেকে রাজা ভাবতে শুরু করলো, তখন লি ঝেং শিহাওয়ের উপর রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে রাজ্যের অন্য দিকটা সামলাতে শুরু করলো।
লি ঝেংয়ের এই চিঠিটা পড়তে পড়তে শিহাও প্রচন্ড রকম কান্নায় ভেঙে পড়ে। তবে একটু পরেই দেখা যায় শিহাও চিন্তা করছিল লি ঝেং যেহেতু এই রাজ্যের ভার তার উপর রেখে গিয়েছে, যে কোনোভাবে তাকে লি ঝেংয়ের এই রাজ্য সামলে রাখতে হবে। এখন যদি ভেসেল কিং জানতে পারে লি ঝেংকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। শিহাও আবারও রাজার মতো পোশাক পরে মন্ত্রিসভায় এসে বসে। তবে এবার ভেসেল কিং ঝামেলা পাকাতে শুরু করে। সে চিৎকার করে বলছিল যে পর্দার উপরে কে আছে, আবারও কেন পর্দা নামানো হয়েছে। যেহেতু সে আগে থেকেই জানতো যে পর্দার ওপারে বসে ইমপ্রেস মানে শিহাও মন্ত্রিসভা পরিচালনা করে। এরই মধ্যে ভেসেল কিং এর অনেকগুলো সৈন্য মন্ত্রিসভার মধ্যে প্রবেশ করে। সবাই বুঝতে পেরে যায় যে ভেসেল কিং আক্রমণ করেছে। অন্যান্য মন্ত্রীরা ভেসেল কিংকে আটকানোর চেষ্টা করছিল। তবে ভেসেল কিং ডিরেক্ট ওই পর্দার দিকে আগাতে থাকলে কংও নেমে যায় যুদ্ধে। পর্দার এপাশ থেকে শিহাও চিন্তা করছিল যে লি ঝেং, তোমার দেয়া দায়িত্ব আমি পালন করতে পারলাম না, আমাকে মাফ করে দিও। এরই মধ্যে ভেসেল কিং ওই তলোয়ারটা পর্দার এপারে ঢুকিয়ে দিয়েছিল। তবে সঠিক সময়ে লি ঝেং এসে ওই তলোয়ারটা রুখে দেয়। ভেসেল কিং তো একদম ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে ওঠে। লি ঝেং আবার কই থেকে হাজির হলো। এর মধ্যে জেনারেল লি তার সমস্ত সৈন্য নিয়ে চলে আসে এবং বলে যে আমি কি দেরি করে ফেলেছি। শিহাও লি ঝেংকে দেখে খুশিতে কান্নাই করে ফেলেছিল। সিন শিফট হয়ে দেখা যায় শিহাও লি ঝেং এর জন্য অপেক্ষা করছিল। লি ঝেং তার কাজ শেষে যখন শিহাওয়ের কাছে আসে, সে আবারও শিহাওকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তবে তখনই আবার শিহাও বমি করতে শুরু করে। লি ঝেং তখন কংকে বলে যে আমার গা থেকে কি বাজে গন্ধ আসছে। তবে কং লি ঝেংকে জানায় যে সে বাবা হতে চলেছে, মানে শিহাও প্রেগনেন্ট। এটা শুনে তো শিহাওয়ের খুশির শেষ থাকে না। এরপরে কং লানরুকে একটি ফুল দিয়ে বলে যে ফুলটি তোমার মতো সুন্দর। লানরু তখন কংকে বলে যে তুমি এখানে কেন, আজকে কি মর্নিং কোর্ট মানে মন্ত্রিসভা বসেনি? কং তখন বলে ইমপ্রেস আজকে একটু অসুস্থ, সে ঘুমাচ্ছে। তার মানে এখন মন্ত্রিসভা সরাসরি শিহাওয়ে বসাতো। লি ঝেং জিজ্ঞাসা করে যে আমাদের ছেলে হবে নাকি মেয়ে। এসব দুষ্টু মিষ্টি গল্পের মধ্যে ড্রামার কাহিনী এখানে শেষ হয়ে যায় এবং এই ফানি ড্রামাটি হ্যাপি এন্ডিং দিয়েই শেষ হয়েছে। এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ তবে যাচ্ছি, খুদা হাফেজ।